আচ্ছা, আমি হচ্ছে গিয়ে তোমাদের করতেছি, স্ক্রিন শেয়ার করতেছি। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু হয় তাহলে আমাকে একটু হচ্ছে জানাবা। ঠিক আছে, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ নুজহাত, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, স্ক্রিনটা কি ভিজিবল দেখো তো। স্ক্রিন কি দেখা যাচ্ছে তোমাদের? আই গেস দেখা যাচ্ছে। তোমরা হচ্ছে একটু রেসপন্স করো, ঠিক আছে? রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন প্রবলেমটা হচ্ছে বা কি হচ্ছে। তো তোমাদের হচ্ছে গিয়ে ক্যারেট কলেজে রিটেন পার্টে নির্মিত অংশে তোমাদের হচ্ছে গিয়ে সারাংশ, সারমর্ম, তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ, এই জিনিসগুলো তোমাদের আসে অনুধাবন। তো আজকে আমরা এই জিনিসগুলোই পড়বো। আগে আমরা ভাব সম্প্রসারণে আসি। তো ভাব সম্প্রসারণ কি? মূলত আমাদের ভাব সম্প্রসারণের ক্ষেত্রে একটা ছোট কবিতা টাইপের বা হচ্ছে দুইটা লাইন বা একটা লাইন দিয়ে দিবে। তো সম্প্রসারণ মানে কি? এক্সটেন্ড করা, বড় করা। তো আমাকে যে ওই একটা লাইন দিয়ে দিবে, ওই একটা লাইনকে আমার বড় করে লিখতে হবে। তো আমাদের ভাব সম্প্রসারণ, ধরো আমি ফর এক্সাম্পল বলতে পারি যে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। এইটা একটা লাইন। এই লাইনটা দিয়ে আমাকে বলতেছে যে আমার ভাব সম্প্রসারণ এটা করতে হবে। তাহলে আমার কি করব? এই জিনিসটাকে একটু বড় করে লিখতে হবে। তো আমাদের হচ্ছে ভাব সম্প্রসারণ লিখার ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হয়, যে সুন্দর সুন্দর কিছু ওয়ার্ডের ব্যবহার করতে হবে। কিন্তু ভাব সম্প্রসারণের ক্ষেত্রে অন্য কোনো কবিতা মানে রচনার লেখার ক্ষেত্রে যেমন আমরা এরকম বলি যে কবি বলেছেন, তারপরে ধরো আমরা দুইটা লাইন দিয়ে দিই। তো এরকম কোনো কিছু ভাব সম্প্রসারণে আসবে না। ভাব সম্প্রসারণে তুমি যে লাইনটা তোমাকে দেয়া হয়েছে সেই লাইনটা সুন্দর করে বর্ণনা করতে হবে। কিন্তু অন্য কোনো কবিতার উদ্ধৃতি, কোনো অন্য কবিতার লাইন, এরকম কোনো কিছু দিয়ে উপমা টানা যাবে না। এটা একটা ইম্পর্টেন্ট রুল। তো ইম্পর্টেন্ট রুল আমাদের কি, সেটা কি? প্রথম যেটা মনে রাখতে হবে, উদ্ধৃত অংশটি মনোযোগ দিয়ে বারবার পড়ে মূল ভাব উদ্ধার করতে হবে। তাহলে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, এটা আমি বুঝতে পারতেছি যে খুব সহজ। তাহলে আমি যখন ভাব সম্প্রসারণটা করব তখন কি আমার এখানে চরিত্র একটা ইম্পর্টেন্ট ইমফাসিস দিতে হবে, যে কেন চরিত্রকে আমি মানব জীবনের একটা অমূল্য সম্পদ বলতেছি। মানব জীবনের তো আরো অনেক কিছু আছে, আমরা তো অনেক কিছু করি। সেই জিনিসগুলোকে কেন অমূল্য সম্পদের সাথে আমরা করলাম না, রিলেট কেন করতেছি না। তো লেখার উদ্ধৃত অংশটির মধ্যে এমন কিছু শব্দ থাকে যার অর্থ বুঝতে পারলে মূল ভাব বোঝা সহজ হয়। তাহলে এই যে ধরো আমি তোমাকে এক্সাম্পল যেটা বললাম যে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, তাহলে এখানে মেইন ওয়ার্ড কি আমাদের? চরিত্র। চরিত্র আরেকটা কি? সম্পদ। মানব জীবনের সাথে যে আমি একে একটা সম্পদ হিসেবে তুলনা করতেছি, এই দুইটা আমার কি মেইন একটা ওয়ার্ড। এই লাইনগুলাকে যদি আমি একটু বর্ণনা করি এই ওয়ার্ড গুলাকে, তাহলে আমার মূল ভাবটা সুন্দর করে আমি লিখতে পারবো। তারপরে সেকেন্ড রুল যেটা, যে মূল ভাব সহজ ও সরল ভাষায় বর্ণনা করতে হবে। অর্থাৎ এই লাইনটাকে আমি তোমাকে বলছি ডেসক্রাইব করো। এখন তুমি যদি আরো অনেক কঠিন কঠিন জিনিসপত্র ভেতরে নিয়ে আসো, তাহলে তো ওগুলো ডেসক্রাইব করার জন্য তোমার আরো অনেক সময় লাগবে, তাই না? এত তো সময় আমাদের নাই। তাই মূল ভাব লেখার সময়, ভাব সম্প্রসারণ লেখার সময় আমাদের খুব সুন্দর করে একটু প্রাঞ্জল ভাষা, যেটাকে বলে যে সহজ স্বাভাবিক ভাষায় আমাদের এই জিনিসগুলো লিখে যেতে হবে। একই বিষয় বারবার লেখা যাবে না, একই লাইন বারবার নিয়ে আসা যাবে না। অবান্তর কথা লেখা যাবে না। অবান্তর মানে এলোমেলো অগোছালো ভাবে কথা বলা যাবে না এখানে। উদ্ধৃত অংশে কোনো উপমা বা রূপক থাকলে তার অর্থ বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হবে। ধরো চরিত্র মানবের জীবনের অমূল্য সম্পদ, এটা তো সহজ। যদি একটু আমি পদ্যর দিকে যাই, যে আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। তো এই যে এখানে একটা শব্দ ধরো আছে অবনী। তো আমার এটা লিখতে হবে যে অবনীটা আসলে কি, আমি আসলে কিসের কথা বলতেছি।
তারপরে হচ্ছে গিয়ে আরো ধরো এখানে আছে যে স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। তাহলে স্বদেশ, স্বদেশ বলতে আমি কি বুঝাচ্ছি? স্বদেশ মানে কি? নিজের দেশ। তো দেখো এই জিনিসটাই কিন্তু বলছে যে নিজের দেশকে ভালোবাসার মতো মহান আর কিছু নেই। তো ফার্স্টে তোমার এই শব্দগুলাকে, কিছু ইম্পর্টেন্ট শব্দগুলাকে তোমার বর্ণনা করতে হবে। বর্ণনা করে এরপরে আস্তে আস্তে তুমি হচ্ছে সহজ স্বাভাবিক ভাষায় নিচের অন্যান্য যা আছে সেগুলা তোমার যাইতে হবে। তাহলে দেখো, 3 নাম্বার যেটা, যে মূল ভাব স্পষ্ট করার জন্য উদাহরণ, উদ্ধৃতি ইত্যাদি দেয়া যাবে। উদ্ধৃতির ক্ষেত্রে লেখকের নাম দেওয়ার প্রয়োজন নেই। তো মূল ভাব স্পষ্ট করার জন্য তোমার আলাদা কবিতা নিয়ে আসার কোনো দরকার নেই, যে অমুকে বলেছেন এত, এটাই ভাবে বলার নেই। কিন্তু সেখানে এভাবে বলতে পারো যে ধরো একটা লেখক কিছু একটা হয়তো বলছিল কোনো একটা সময়, সেই জিনিসটা তুমি এভাবে আনতে পারো যে হ্যাঁ, আমরা জানি যে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, এভাবে, বা ধরো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কেউ একজন বলছে। তো সেটাকে তুমি বাংলায় এভাবে আনতে পারো যে আমরা জানি সততাই নৈতিকতার মাপকাঠি, এরকম কিছু ওয়ার্ড তুমি আনতে পারো, কিন্তু একদম অমুক লেখক বলেছেন এটা এটা এভাবে করে ডিরেক্ট উদ্ধৃতি দেওয়ার কোনো প্রয়োজন নাই। ভাব সম্প্রসারণের আয়তন প্রবন্ধের মতো বড় বা সারাংশের মতো ছোট হবে না। তো তাহলে তোমাদেরকে যদি আমি একটু লিখে বুঝাইতে চাই যে তোমার ভাব সম্প্রসারণের আয়তনটা আসলে কতটুকু হওয়া উচিত, তাহলে আমি একটু দাঁড়াও হোয়াইট বোর্ডটা বের করি। হুম, হুম। আচ্ছা, আশা করি আমাদের হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে। তো ধরো, মনে করো এইটা হচ্ছে আমাদের একটা খাতার পেজ, ঠিক আছে? তো খাতার পেজের মধ্যে এই যে এরকম হচ্ছে কি একটা ভাগ থাকবে। তো আমরা রচনা লেখার ক্ষেত্রে কি করি? এইখান থেকে ধরো শুরু করলাম, টোটালটা লিখলাম, লিখে এই পেজে চলে যাই, এর পরের পেজে চলে যাই। কিন্তু ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এত বড় আসলে লেখার কোনো দরকার নেই। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তুমি এক পাতা লিখে যদি আরেকটুর অর্ধেক পর্যন্ত লিখতে পারো বা এটুক লিখতে পারো তাহলেই এনা, এটুকুতেই যথেষ্ট। আর তোমার খুব বেশি বড় আসলে লেখার দরকার নেই। আচ্ছা, তো হচ্ছে প্রবন্ধের মতো বড় বা সারাংশের মতো ছোট হবে না। সারাংশ আমরা এখনো পড়ি নাই, বাট আমি জানি তোমাদের অলরেডি আইডিয়া আছে। সারাংশ কি? খুব ছোট, একদম 3, 4 বা 5 লাইনের মধ্যে তোমার হচ্ছে জিনিসটাকে এক্সপ্রেস করতে হয়। আর ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কি, ওই থেকে বড় হবে, কিন্তু প্রবন্ধ যেমন অনেক বড় থাকে, রচনা যেমন অনেক বড় থাকে, 2, 3, 4 লাইন পর্যন্ত যায়, সেরকম বড় আসলে ভাব সম্প্রসারণ হবে না, এদের মাঝামাঝি একটা জিনিসে থাকবে। আচ্ছা, তো এইটুকু তোমার রুলস গুলো নিয়ে কি কারো কোনো অসুবিধা আছে, বা কেউ বুঝতে পারো না এরকম কেউ আছো? আচ্ছা, ভাব সম্প্রসারণের ক্লাস হয়েছিল, আমি জাস্ট রিভাইজ দিচ্ছি তোমাদের, আর কিছু না। আর তোমরা হচ্ছে গিয়ে হয়তো মিউট হয়ে আছো। আচ্ছা, আমি বলতে থাকি, এরপর তোমরা রেইজ হ্যান্ড করো, বা কেউ হচ্ছে গিয়ে তোমার চ্যাট বক্সে লিখতে পারো, আমি চ্যাট বক্স পড়ে তারপরে তোমাদেরকে করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে যেটা বললাম যে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, তাহলে এখানে আমি কি বলতেছি যে আমার চরিত্রটাকে একটু নিয়ে আসতে হবে, যে মানব জীবনের চরিত্র মুকুট স্বরূপ। চরিত্রবান ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে, চরিত্রহীনকে সকলে ঘৃণা করে, চরিত্রহীন ব্যক্তির মানুষ হিসেবে কোনো মূল্য নেই। তাহলে আমরা ফার্স্টে কি করলাম? একটা ছোট ভাব সম্প্রসারণে তুমি একটু মাথায় রাখবে, 3টা প্যারা করার চেষ্টা করবে। প্যারা মানে কি? ওই যে আমি 2টা লাইন একসাথে সবগুলো লিখলাম, লিখে একটু গ্যাপ দিয়ে পরে আরেকটা পার্ট আমি শুরু করলাম। তো সেই ক্ষেত্রে তুমি লেখার প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি করতে পারো আমি তোমাদেরকে বলি, একটু আমি অ্যানোটেটে করে দেখাই। যে ধরো এটা তোমার একটা পেজ, এই পেজের মধ্যে তুমি ভাব সম্প্রসারণটা লিখতেছো। তো সেখানে ব্লু পেন দিয়ে তুমি একটু লিখতে পারো ভাব সম্প্রসারণ, মানে এই যে এখানে যে বোল্ড করে কালো একটা পার্ট দেয়া, এটাকে তুমি একটু লিখতে পারো। লিখে তার নিচ থেকে বা তার পাশ থেকে তুমি লেখা শুরু করলা। তো এইদিকে কি যাবে, একটা প্যারা তুমি এই পর্যন্ত গেলা, তারপর একটু গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে মূল প্যারাটাকে লিখবা, এখানে ধরো বড় করে আর একটু প্যারা লিখবা। আর একদম লাস্টে গিয়ে একটা কনক্লুডিং মানে উপসংহার টাইপের ছোট্ট একটা প্যারা দিবা। কিন্তু মনে রাখবে এখানে কিন্তু তোমার কোনো ধরনের ওই যে ভূমিকা, উপসংহার এই ধরনের কোনো কিছু লেখা যাবে না। জাস্ট একটু নিজের মতো করে তোমরা প্যারা প্যারা করে এই 3টা লিখবে, এবং প্রেজেন্টেশনটা যাতে সুন্দর হয়। আচ্ছা, আহ এরপরে দেখো আমি তাহলে কি বললাম, প্রথম যে প্যারাটা থাকবে সেটা একটু উপসংহার টাইপের থাকবে। আচ্ছা, রেইজ হ্যান্ড করতেছো তোমরা, তোমরা কি কিছু বলবা? আহ আচ্ছা, নুসাদ তুমি বলো তো।
ম্যাম, আমরা যে ভাব সম্প্রসারণ লেখার সময় মূল ভাব, তারপরে সম্প্রসারিত ভাব, তারপরে মন্তব্য লিখি, এগুলো লিখবো না? এটা না লিখলেও চলে, এগুলোর হচ্ছে আলাদা করে খুব একটা যে মাহাত্ম্য বা খুব চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো কিছু এরকম না। তুমি চাইলে দেখবে কিছু বই তোমার থাকে যে ওভাবে করে লিখো, আবার কিছু বই থাকে যে মূল ভাব সম্প্রসারিত ভাবে বা আলাদা করা থাকে না। আমি পার্সোনালি বলবো যে না লিখলেও আসলে কোনো অসুবিধা নাই তোমাদের। তোমরা হচ্ছে জাস্ট নর্মাল ভাব সম্প্রসারণ লিখে শুরু করে দিবা, তিনটা আলাদা আলাদা প্যারা করবা, তাহলেই হচ্ছে হয়ে যাবে। বা আচ্ছা এরকম ম্যাম। সম্প্রসারিত ভাবে এভাবে লিখতে পারো, কিন্তু অনেকে থাকে না যে উপসংহার, তারপরে হচ্ছে এই এই ধরনের কোনো কিছু আসলে লিখার কোনো দরকার নেই। কারণ তাহলে রচনার মতো কিছুটা হয়ে যায়। এইটা, এই গ্যাপটা যাতে মেনটেন হয়, এটা একটু মাথায় রাখতে হবে। বুঝছো নুজহাত? ওকে ম্যাম। আচ্ছা, ওকে। তাহলে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, এটা আমি শুধু এটা দিয়ে আগে বুঝাই যে তোমার ফার্স্টের প্যারাটাতে কি হবে। ফার্স্টের প্যারাটাতে তুমি এই লাইনটাকে একটু ওভারঅল একটা ওভারভিউ দিবা যে চরিত্র আসলে কি। চরিত্রবান ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করতেছে, চরিত্রহীনকে ঘৃণা করতেছে। এরপরে যেহেতু অমূল্যর কথা আনছে, তার মানে কি চরিত্রহীন ব্যক্তির কোনো মূল্য নেই, মানে ওভারঅল আমি দুই লাইনে এই জিনিসটাকে বুঝাইলাম। এইবার আমার একটু বড় করতে হবে। তো এইখানে তুমি যে বড় করে লিখবা, আমি তোমাদেরকে বলবো যে যাদের আসলে গল্পের বই পড়ার স্বভাব আছে, অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে এটা একটু তুলনামূলক সহজ হবে। কারণ আমাদের শব্দ ভান্ডারটাকে আসলে খুব এনরিচ করতে হয়। শব্দ ভান্ডার যদি আমাদের ভালো থাকে, তাহলে আমরা কি করতে পারবো, অনেক সুন্দর করে কিছু ওয়ার্ড, কি ওয়ার্ড আমরা এখানে ঢুকাতে পারবো। কিন্তু যদি কারো হচ্ছে শব্দ ভান্ডার খুব কম থাকে, এই যে ধরো আমি একটা কথা বলছি, বলার সময় আমি এভাবে বলতে পারি হ্যাঁ জিনিসটা খুব সুন্দর, আবার আরেকজন বলতে পারে খুব দারুণ, আরেকজন বলতে পারে অভিনব। তো এই যে দেখো, এক একজনের কথার মাঝে শব্দের কিন্তু চেঞ্জ আছে। তো এই যে খুব ভালো, সুন্দর, এই শব্দগুলো কি খুব কমন, এগুলোর মধ্যে নতুনত্ব কিছু নাই। কিন্তু আমরা যখন কেউ যখন বলছে যে বাহ চমৎকার, এই যে সুন্দরও আছে চমৎকারও আছে, এই যে আমি চমৎকার শব্দটা ব্যবহার করলাম, এটা কিন্তু পুরা ভাষাটার একটা চেঞ্জ করে দেয়, মানে লেখাটারই একটা মান বাড়ায় দিবে। তো এই জন্য তোমরা একটু চেষ্টা করবা যে বেশি বেশি শব্দ ভান্ডার এনরিচ করার জন্য। তো এটার জন্য তোমরা এখন লাস্ট মোমেন্টে কি করতে পারো, তোমাদের সিক্স এর বই আছে, এই সিক্স এর বইয়ের যত ভাব সম্প্রসারণ এগুলো তো পড়বাই, পাশাপাশি তোমাদের যদি বাসায় ভাষা শিক্ষা থাকে বা অনলাইনে তোমরা একটু ঘাটাঘাটি করতে পারো, তোমাদের কাছে যদি অন্য কোনো বাংলা সেকেন্ড পেপার বই থাকে, সেই বইগুলোর ভাব সম্প্রসারণ সারাংশ এগুলো তোমরা বেশি বেশি পড়বা। বেশি বেশি পড়লে তোমাদের শব্দ ভান্ডার ভালো হবে, তোমরা ভালোভাবে যে কোনো লেখা, শুধু ভাব সম্প্রসারণ না, ভাব সম্প্রসারণ সারাংশ, অনুধাবন, যে কোনো কিছুতে তোমরা সেই শব্দগুলো ব্যবহার করতে পারবে। তো এই যে কিছু ওয়ার্ড আমি তোমাদের এমনি বলে দিই, যে মহিমা, এটা একটা শব্দ। তারপরে রুচিশীল, ন্যায়পরায়ণ, সত্যবাদী, এরকম কিছু শব্দ আছে। তারপরে এই যে বন্ধন, অপরিসীম, অফুরন্ত, এগুলো কিছু আমাদের শব্দ যেগুলাকে আমরা বিশেষণ হিসেবে উল্লেখ করতে পারি। তো এই বিশেষণের মতো কিছু শব্দ আমাদের আসলে একটু মাথায় রাখতে হবে। তো এবার আমি কি করতেছি, এই যে আমার মেইন প্যারাটা আছে, এই মেইন প্যারাটার মধ্যে আমি লিখবো কি চারিত্রিক গুণাবলীর মধ্যে মানুষের জীবনের মহিমা প্রকাশ পায়, একটু বাড়ায় চাড়ায় লিখতে হবে। চরিত্রবান ব্যক্তি কতগুলো গুণের অধিকারী হন, সৎ, বিনয়ী, মানে ভালো ভালো গুণের কথা আমি বলবো যে কাদেরকে আমরা আসলে চরিত্রবান ব্যক্তি বলতেছি, এদেরকে মহত্ব দান করে। এসব গুণ যদি না থাকে তাহলে পশুর থেকেও অধম। এবার চরিত্রহীন ব্যক্তি কি করতে পারে, সেটা একটু বলতে পারো, যে চরিত্রহীন ব্যক্তিকে কেউ ভালোবাসে না, ঘৃণা করে, চরিত্রবান ব্যক্তি এরকম বললা। তারপরে একদম লাস্টে তুমি কনক্লুশন টানবা যে অর্থবৃত্ত গাড়ি, মানে সম্পদ বলতে আমরা কি বুঝি, ম্যাটেরিয়ালিস্টিক সম্পদ, যে কার কত টাকা আছে, কার কত বাড়ি গাড়ি আছে, অর্থবিত্ত, বৈভব। তো এই জিনিসগুলোর থেকেও আসলে চরিত্র অনেক বেশি বড় সম্পদ। যে ধরো বর্তমান দিকে যদি আমরা তাকাই, যে কেউ আছে হয়তো চুরি করে অনেক লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার সে তো আসলে চরিত্রবান না, তাই তার যতই টাকা পয়সা থাকুক, মানুষের চোখে সে আসলে নিচু হিসেবেই পরিগণিত হয়। তাহলে এই জিনিসগুলো যে অর্থবিত্ত বাড়ি, এগুলোর থেকেও চরিত্র অনেক বড় সম্পদ। আর এটা আসলে অর্থমূল্যের দিক থেকে না, মানবিক নৈতিক পবিত্রতার মানদণ্ড হিসেবে বিচার করতে হয়। তাই আমাদের সবার উচিত আমরা যাতে চরিত্রবান হওয়ার সাধনা করতে পারি। গেল। তাহলে তোমাদের কি ভাব সম্প্রসারণ, মানে যখন এরকম একটা এক লাইনে থাকে, সেগুলো কিভাবে করতে হবে না করতে হবে সেগুলো নিয়ে তোমাদের আইডিয়া হয়েছে না? কারো কি কোনো প্রবলেম হবে লিখতে গেলে? আচ্ছা, আমাকে এমনিতে বলো যে তোমরা কি চাচ্ছ, তোমরা কি চাও যে আমি লাইন বাই লাইন ধরে প্রত্যেকটা ভাব সম্প্রসারণ তোমাদেরকে পড়াই দিই, নাকি তোমাদেরকে আমি বেসিকটা পড়াই দিব, তোমরা নিজেরা নিজেদের মতো করে সুন্দর করে হচ্ছে ই করে দিবা, কোনটা তোমাদের জন্য সুবিধা হয় আমাকে একটু চ্যাট বক্সে লিখে দাও।
এবার যেহেতু আমি একটা এমনি লাইন বললাম, তোমাদের আমি কবিতার দিক দিয়ে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, বেসিক, ওকে গুড। আহ কে জানি কি বলতে চাইলো। ওকে, রাদিয়া খান রিহা। এক মিনিট। হ্যাঁ, রিহা, তুমি বলো তুমি কি বলতে চাচ্ছিলে। ম্যাম আমার কোয়েশ্চেন হচ্ছে, ম্যাম আমরা তো ক্যারেক্ট করার জন্য তো অনেকে মডেল পড়ছি, যেমন আমি একটু মডেল পড়ছি ম্যাম, মডেল গাইডের যে কোয়েশ্চেন গুলো আছে। তো ম্যাম এগুলো পড়লে কি আমাদের কোনো উপকার হতে পারে ম্যাম? এখানে অনেকগুলো ভাব সম্প্রসারণ দেওয়া আছে, এই ভাব সম্প্রসারণ গুলো কি অনেক মানে পড়া, মানে মডেলটা কতটুকু ইম্পর্টেন্ট আসলে ক্যারেক্ট করার জন্য, বাংলার জন্য? হ্যাঁ, মডেলটাও ইম্পর্টেন্ট। তোমরা তো আসলে এখন ছোট অনেক, তাই তোমাদের কাছে যেই রিসোর্সই তোমরা পাচ্ছ, যার যার কাছে মডেল গাইড গুলো আছে, এগুলাই তোমরা পড়বা। পড়লেও দেখবা যে তোমাদের দেখবা বই থেকে আরো বেশি নতুন নতুন কিছু ভাব সম্প্রসারণ পাচ্ছ, নতুন নতুন সারাংশ পাচ্ছ। তাই এই যে জিনিসগুলো আছে সেগুলোও তোমরা পড়ার চেষ্টা করবা। কোনো কিছুই অকাজের না, যা পড়বা সেটাই তোমাদের জি লাভজনক, ম্যাম। কাজে দিবে। আর তোমাদেরকে আমি আরেকটা যেটা হচ্ছে গিয়ে বলবো, তোমরা বাসায় কি করবা, নিয়মিত একটু নিজেরা লিখবা। ফ্রি হ্যান্ড রাইটিং এটা ক্যাডেট কলেজের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখবা যে ধরো অনেক কিছু পড়ে যাচ্ছ, কিন্তু ক্যাডেট কলেজে সম্পূর্ণ নতুন হয়তো কোনো একটা রাইটিং পার্ট তোমাদেরকে দিয়ে দিছে যেটা সম্পর্কে তুমি আগে পড়ে আসো নাই। কিন্তু তোমার যদি নিয়মিত লেখালেখির অভ্যাস থাকে, তুমি যদি যা যা এতদিন পড়ে আসছো সেগুলাকে কাজে লাগাও, কিন্তু তুমি সুন্দর একটা লেখা তৈরি করতে পারবা। তাই তোমাদের এই প্র্যাকটিসটা হওয়া খুব জরুরি। তাই তোমাদেরকে বলবো যে তোমরা নিজেরা এরকম একটা জিনিস করতে পারো, যে ধরো এমনি বসে আসো, অনেক পড়াশোনা হয়ে গেছে, এখন একটু মনে হচ্ছে বোরিং লাগতেছে, তাহলে একটা কাজ করো, তুমি দেখো আশেপাশে কি আছে। মাথার দিকে তাকায় দেখতে একটা ফ্যান, তো একটু ফ্যানটা নিয়েই লিখো যে তোমার ফ্যানে আসলে কি আছে, ফ্যান নিয়ে কি কি লেখা যায়। তো কেউ কেউ দেখবে যে লিখবে যে হ্যাঁ ফ্যানে হচ্ছে তিনটা পাখা থাকে, ফ্যান ঘুরতে থাকে, ইলেকট্রিসিটি দিলে সে ঘুরে। আবার এভাবেও তুমি আরেকভাবে লিখতে পারো যে ফ্যান আসলে আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস। যখন বাবা ঘর্মাক্ত শরীরে মানে কি বলে, বাবা সারাদিনের কাজ করে যখন ঘরে ফিরে, তখন ফ্যানই হচ্ছে গিয়ে তাকে একটু দিতে পারে, কি বলে, একটু শান্তি শান্তির থেকে। পরশ এনে দিতে পারে। তো এভাবে করেও তুমি লিখতে পারো। তো এই যে লেখার একটা চেঞ্জ, তুমি যে দুইটা লেখাকে কম্পেয়ার করলে দেখবে এই যে একটু অনুভূতি দিয়ে তুমি যে লেখাটা লিখছো, সেই লেখাটার মান কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এই জিনিসটা একদিনে হবে না, আস্তে আস্তে লিখতে লিখতে তোমার প্র্যাকটিসটা হবে। তাই লাস্ট মোমেন্ট আমি বলবো, তোমাদের যত বইপত্র আছে, যার লেখালেখির প্র্যাকটিস আছে আলহামদুলিল্লাহ খুব ভালো। যাদের এই প্র্যাকটিসটা তোমরা করো নাই, তারা তোমাদের মডেল টেস্ট, গাইড, যা যা ম্যাটেরিয়ালস তোমাদের কাছে আছে সেগুলোই ভালোভাবে নিয়মিত পড়বা, এবং সেগুলো দিয়ে শব্দ ভান্ডারটা একটু এনরিচ করার চেষ্টা করবে। তাহলেই হবে। ঠিক আছে। আর ম্যাম আরেকটা কথা ছিল যে ম্যাম আমাদের বইয়ে যে ভাব সম্প্রসারণ গুলো দেওয়া আছে ম্যাম, এগুলো অনেক কমন আর বেসিক। আমরা চাচ্ছি ম্যাম একটু গাইড থেকে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ আছে, এগুলো একটু পড়ালে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হচ্ছে তোমাদের একটু কোন গাইড থেকে আমাকে একটু সময় দাও, আমি তাহলে একটু বইটা বের করে আমি তোমাদের দেখাচ্ছি। ইন দ্য মিন টাইম, তোমাদেরকে হচ্ছে আমি এমনি একটা ভাব সম্প্রসারণ দেই, তোমরা নিজেরা 2 মিনিটের মধ্যে কিছু একটা লেখার চেষ্টা করো। তোমরা অলরেডি পড়ে ফেলছো এগুলো আমি জানি। এই যে কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে, এটা নিয়ে আমি বই বের করতে করতে 2 মিনিটের মাঝে তোমরা একটু খাতায় যতটুকু পারো একটু লেখার চেষ্টা করো, 5-6 লাইন যাই হোক, তোমরা একটু নিজের মতো লিখো। কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে, এটা।
তোমাদের 3 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে। তোমরা যা যা সিডাব্লিউ তোমরা জমা দিতে পারো তোমাদের ইচ্ছা, তাহলে আমি বলবো 3 মিনিটে তো আসলে লেখা সম্ভব না, তোমরা ওইটা সুন্দর করে লিখে এরপরে তোমরা করে দিও। আচ্ছা, এখন আসো আমি হচ্ছে গিয়ে নতুন করে আরেকটু স্ক্রিন শেয়ার করি, তোমাদের আরেকটু অ্যাডভান্স লেভেলের জিনিস আমি তোমাদের একটু পড়াই এখন। আচ্ছা, এই যে দেখো, এখানে তোমার নতুন ধরনের আমি কিছু যদি তোমাকে বলি, এগুলো একটু কঠিন হবে তোমাদের জন্য। ধরো এটা, সাপোজ মানুষ বাঁচে, এটা তোমরা যেটা লিখছো এখন এই 3 মিনিট ধরে, তার সাথে তোমাদের কিন্তু মিল আছে। আচ্ছা, আমাকে একজন একটু বলো যে এই যে নতুন স্ক্রিনটা আমি শেয়ার করছি, এটা কি তোমরা দেখতে পাচ্ছ কিনা, বা চ্যাট বক্সে একটু লিখে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো এটা যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। তো এখানেও দেখো যে সেম আগের মতোই তোমার 3টা প্যারা করতে হবে। একটা হচ্ছে গিয়ে মূল ভাব, যেটা তুমি ফার্স্টে বলে দিবা 1-2 লাইনের মাঝে, তারপরে একটু বর্ণনা করতে হবে, এরপরে উপসংহার টানবা। তো ভাব সম্প্রসারণ ধরো, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে না, এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে আমরা যদি জুলাই বিপ্লবের দিকে দেখি, শহীদ ফারহান ফাইয়াজের কথা তোমরা জানো, তার জীবনটা কিন্তু ছোট। সে তোমাদের মতো স্কুল কলেজে পড়ুয়া, তোমাদের থেকে যদিও বড়, কিন্তু কতই আর বয়স তার, সে হয়তো বা কলেজ লেভেলে পড়তো, এরকম একটা মানুষ, কিন্তু হঠাৎ করে উনি কিন্তু পৃথিবীর বুক থেকে চলে গেছেন। এখন এটা বলতে পারো যে কিন্তু তবু উনাকে আমি বলতেছি, উনার এক্সাম্পল আমি টানতেছি ফারহান ফাইয়াজ, কেন? কারণ তার কর্মের জন্য। সে কত বয়স বাঁচছে, যেমন সুকান্ত ভট্টাচার্যের কথা যদি বলি, উনি মাত্র 21 বছর বয়স বেঁচেছেন, কিন্তু উনি যে লেখাগুলো লিখে দিয়ে গেছেন আমাদের মাঝে, উনার লেখা এখনো আমাদের কি ইন্সপিরেশন হিসেবে কাজ করে। তাহলে এই যে মানুষ তার কর্মের মাঝ দিয়ে বাঁচছে, বয়স কত হলো না হলো সেটা কিন্তু ম্যাটার করছে না। তো এই যে দেখো, এটা আমরা কি বলতে পারি, যে দীর্ঘ জীবন নয়, বরং মহৎ কর্মের মধ্যে মানব জীবনের সার্থকতা নিহিত। কর্মগুণে মানুষ অন্যের হৃদয়ে জায়গা করে নেয়। মানুষ অনন্তকাল বেঁচে থাকে না, এক এক মানুষ এক এক রকম আয়ু ভোগ করে পৃথিবী থেকে বিদায় নেয়। তো এখানে অনন্তকাল, তোমাদেরকে আমি কিওয়ার্ড গুলো একটু বলে দিই, যাদের হচ্ছে এই শব্দ ভান্ডার কম তারা এই কিওয়ার্ড গুলো একটু মাথায় রাখতে পারো। যেমন হচ্ছে সার্থকতা, এইটা হচ্ছে সার্থকতা নিহিত, এই জিনিসটা আমাদের অনেক কিছুর ক্ষেত্রে কাজে লাগে। তারপরে হচ্ছে হৃদয়ে জায়গা করে নেয়া, মানসপট, আমি যেই শব্দগুলো বলতেছি এগুলো একটু খেয়াল করো। মানসপট, কর্মগুণ, অনন্তকাল, মহাকাল, মহাযাত্রা, তারপর হচ্ছে বিস্মৃত, আহ মনের মণিকোঠায়, এরপরে হচ্ছে এই যে ধরো উল্লেখযোগ্য, অনিবার্য, যথা যথাযোগ্য বলা যায়। তারপরে হচ্ছে পক্ষান্তরে, স্মরণীয়, বরণীয়, বরেণ্য, যুগান্তর, তারপরে হচ্ছে গৌরবান্বিত, অসামান্য, আহ গৌরব, মর্যাদাপূর্ণ, এরপরে হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ। এরকম কিছু ধরনের শব্দ আছে যে জিনিসগুলো তোমরা কি সব জায়গায় ইউজ করতে পারবা, কোনো না কোনো ভাবে নিয়ে আসতেই পারবা। ধরো যে শব্দগুলো বললাম সেগুলা যদি আমি এইটার মধ্যে নিজের ভাষায় বলতে চাই, তাহলে হচ্ছে মানুষ অনন্তকাল বেঁচে থাকে না, তাকে যাত্রা করতে হয়, তাকে মহাযাত্রা করতে হয় অনন্তকালের উদ্দেশ্যে। মহাযাত্রা মানে হচ্ছে মারা যাওয়া। তো মহাকালের মহাযাত্রা করতে হয়, অনন্তকালের উদ্দেশ্যে। এক একজন মানুষ এক এক রকম আয়ু ভোগ করে পৃথিবী থেকে প্রস্থান করে। অনেকে থাকে যারা যুগান্তর ধরে বেঁচে থাকলেও তাদের কর্মের পরিধি খুবই সীমিত হওয়ায় তাদেরকে পৃথিবীতে এরপর কেউ পৃথিবী থেকে তারা বিস্মৃত হয়ে যায়। কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা হয়তো জীবদ্দশায় আহ তাদের জীবন, কি বলবো, তাদের জীবন প্রদীপ, এটাও একটা শব্দ হতে পারে, জীবন প্রদীপ খুব অল্প হওয়া সত্ত্বেও তারা এমন কিছু উল্লেখযোগ্য, অসামান্য, গৌরবান্বিত কাজ করে গিয়েছেন পৃথিবীর মাঝে, যার কারণে এখনো তারা পৃথিবীর বুকে বরেণ্য এবং স্মরণীয় হয়ে রয়েছেন। তাহলে এই যে দেখো, আমি এই 2-3টা লাইন যেটা আমি মাথা থেকে এতক্ষণ বাইর করে করে বললাম, এগুলা দিয়েই কিন্তু আমি এই জিনিসটার মধ্যে টেনে আনতে পারছি। এখন এটা চরিত্রহীন, যেই আমি এর আগে পড়লাম যে চরিত্র অমূল্য সম্পদ, সেখানেও কিন্তু তুমি এই শব্দগুলো ব্যবহার করতে পারো। তারপরে যে কোনো কিছুর ক্ষেত্রেই বলতে পারো যে মানব জীবনের সার্থকতা নিহিত। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে আমরা যদি এই কিওয়ার্ড গুলা মাথায় রাখি, তাহলে অনেক যেই লেখাই লিখি না কেন আমাদের খুবই কাজে দিবে।
এরপরে হচ্ছে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করেন, দেশ জাতির সাথে প্রাণ দিতেও কুণ্ঠাবোধ, কুণ্ঠা মানে হচ্ছে গিয়ে লজ্জিত হওয়া, তো কুণ্ঠাবোধ করেন না, লজ্জিত হন না। 21 বছরের সংক্ষিপ্ত জীবনে গভীর জীবনবোধ ও মহৎ দৃষ্টিভঙ্গির জন্য কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণীয় হয়ে রয়েছেন। ভাষা আন্দোলনে তোমরা এখানে একটু এক্সাম্পল দিতে পারো, যদি দেখো যে আর একটু বড় করতে হবে সম্প্রসারিত ভাবটা, সেখানে একটু এক্সাম্পল আনতে পারো, বা জুলাই বিপ্লবের কথাও আনতে পারো, বাট একটু রাজনৈতিক হয়ে যায়, তাই ওটা না টানাটাই আমার মনে হয় যে সমীচীন। এরপরে জীবনটা বেশি কি কমে সেটা বিবেচ্য নয়, বিবেচ্য এটাও একটা শব্দ, কিওয়ার্ড। তারপরে মহৎ কর্ম করে বেঁচে থাকা, তারাই দীর্ঘজীবী হয়, চিরজীবী হয়, বা এই ধরনের কিছু শব্দ করলে সবকিছু হচ্ছে তোমরা পারবা। এরপরে আরেকটা যদি বুঝাই বুঝাই কবিতা, হ্যাঁ আমি কবিতা টাইপের একটু দেখাতে চাচ্ছিলাম, যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। এটা মানে কি বুঝাচ্ছে, যে এটা আরেকটা আমরা হচ্ছে বাংলা প্রবাদ বাক্য যদি বলি, যে আহ, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। মানে কি, যেই গরুটার আসলে ঘরে আগুন লেগে গেছিল, সেটা আগুন তো একটু লালচে টাইপের, তো যে হচ্ছে এই ঘর পোড়া গরু, সে যখন একটা আগুনের ওই দুঃখজনক এক্সপিরিয়েন্স, যে আসলে অভিজ্ঞতা তার হয়েছে, সে এখন এতই ভয় পাইছে যে সূর্যের মানে আকাশের দিকে তাকাইলে ওই লাল কালার মেঘ দেখেও ভয় পাচ্ছে, যে মনে হয় আগুন লেগে গেছে। তো এরকম একটা ব্যাপার এখানে বলতেছে, যে মেঘ দেখে কেউ ভয় করিস না, আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, সেটা দেখে ভয় করার কিছু নেই। বা এরকম হচ্ছে, এটার সাথে মিল আরেকটা থাকতে পারে, যে রাতের পরে কি আসে, ভোর আসে। তাহলে রাতটা অনেক কষ্ট হইতে পারে, কিন্তু এই কষ্ট বা এই বাধা বিপত্তি গুলা যদি আমরা হচ্ছে পার করে ফেলি, তাহলে দেখবো কি, যে এই কষ্টের শেষে আলটিমেটলি প্রশান্তি রয়েছে। তাহলে ওটাই বলতেছে, যে মানুষের জীবনে সুখ দুঃখ কিছুই চিরস্থায়ী নয়, সুখও আছে দুঃখও আছে, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। কেন দুঃখের পরে সুখ? এই যে হারা হাসি, হারা শশীর হারা হাসি, মানে চাঁদের কথা বলতেছে, যে চাঁদ কি খুব সুন্দর করে হাসে, কিন্তু এই চাঁদের হাসিটা শেষ হয়ে গেল, আবার কি হয়, অন্ধকার চলে আসতে পারে। বা আমরা হয়তো ভাবছি অন্ধকার অনেক কঠিন, কিন্তু অন্ধকার যদি না হইতো, রাত যদি না হইতো, আমরা কিন্তু চাঁদের মাহাত্ম্যটাও বুঝতে পারতাম না, যে চাঁদ যে একটা আলো দেয় সেটারও যে প্রয়োজনীয়তা আছে, সেটাও কিন্তু আমরা জানতাম না। তাহলে সুখ দুঃখ এরা কি একই মুদ্রার এপিঠ ওপিঠ। আমি আমি নিজে যখন পার্সোনালি লেখালেখি করি, তখন কিছু লেখা কিছু শব্দ আমার খুব বেশি আসে, যেমন একই মুদ্রার এপিঠ ওপিঠ, এই জিনিসটা আমি খুব ব্যবহার করি যখন কোনো কিছুর কম্পারিজন বলবে। তো তোমরা যখন দেখবা ভাব সম্প্রসারণ বা সারাংশ, ওখানে যদি কম্পারিজন টাইপের কিছু আসে, সুখ দুঃখ, ভালো খারাপ, ন্যায় অন্যায়, সেগুলোর ক্ষেত্রে তোমরা এই লাইনটা ব্যবহার করতে পারো, যে অমুক অমুক একই মুদ্রার এপিঠ ওপিঠ। তারপর হচ্ছে এটাই বলছে, যে সুখে যেমন অতিরিক্ত আত্মহারা হতে নেই, বিপদেও ধৈর্য হারা হওয়া ঠিক নয়। আকাশ যখন মেঘে আচ্ছন্ন হয়, সূর্য বা চাঁদের আলো ঠিক মতো পৃথিবীতে পৌঁছায় না, তো এখানে কি করছে, ওই জিনিসগুলাকে একটু বর্ণনা করতেছে, যে আকাশ মেঘে হচ্ছে ঢেকে যায়, তখন সূর্যের আলো পৌঁছায় না, তখন আমরা হচ্ছে ভয় ভীত হয়ে যেতে পারি। কিন্তু এগুলো খুব সাময়িক ঘটনা, কারণ একসময় এই মেঘ সরে গেলেই তখন হচ্ছে আমরা সূর্যের কিরণ দেখতে পাবো। তারপরে তুমি এই, যেহেতু একটা কবিতা, কবিতাটাকে তোমার মতো তুমি একটু বর্ণনা করবা, যে শব্দগুলো দেয়া আছে সেই শব্দগুলোকে একটু বিশ্লেষণ করবা, করার পরে তুমি তোমার মতো কথাতে আসো। এরপরে মানুষের জীবনের সাথে সেটাকে কিভাবে তুমি মিলাইতে পারো, তাহলে এই মেঘের সাথে আমি কাকে মিলাচ্ছি, মানুষের দুঃখ দুর্দশা। তাহলে মানুষের দুঃখ দুর্দশাও আসলে কি, কালো মেঘের মতো হলেও সেটা কখনো চিরস্থায়ী হয়, চিরস্থায়ী না। আমরা অনেক সময় ভাবি যে এই কষ্টের দিন হয়তো আর কখনো ফুরোবে না, কিন্তু এরপরেও দেখা যায় যে দুঃখের পর সুখ আসছে। অতীত জীবনের দিকে তাকালে মনে হয় যে অতীতের দিনগুলো আসলে শ্রেয় ছিল, কারণ অতীতের ওই দুঃখ কষ্ট আমরা আসলে কি পার করে চলে এসেছি। তাই আমাদের বিপদে আরো সামনে যখন যত বিপদই আসুক না কেন, সেটা কাটিয়েও একসময় আমরা আমাদের মহিমায় উজ্জ্বল হয়ে উঠতে পারবো। এরকম করে সুন্দর করে হচ্ছে গিয়ে লিখে দিলেই হয়ে যাবে। তো আই গেস ভাব সম্প্রসারণ নিয়ে তোমাদের হচ্ছে গিয়ে আশা করি ক্লিয়ার হয়ে গেছে, এটা আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে। তোমাদের যেটা বলবো, যে 9-10-এর তোমরা এনসিটিবির ওয়েবসাইটে গেলে পিডিএফ পাবা। তো 9-10-এর এখান থেকে তোমরা নির্মিতি পার্টটা নিজেরা পড়ে ফেলবা, যাদের কাছে মডেল গাইড আছে, বই আছে, সেগুলা থেকে পড়বা, তাহলে দেখবা তোমাদের অনেক ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। কারো কোনো প্রশ্ন আছে এই নিয়ে আর? আচ্ছা, কারো কোনো হচ্ছে প্রশ্ন নাই? Okay, এবার আমরা তাহলে নতুন একটা টপিকে যাচ্ছি, সারাংশতে।
এখন সারাংশ আর ভাব সম্প্রসারণ উল্টা। ভাব সম্প্রসারণে কি করতেছিলাম, ছোট একটা লাইনকে অনেক বড় করে লিখতেছিলাম। আর সারাংশতে কি হয়, বড় একটা জিনিসকে আমার হচ্ছে ছোট করে লিখতে হবে। এটা একদম বেসিক। না বাবা, ইংলিশ প্রোভার্ব ইউজ করা যাবে না। বাংলা লেখা তো আমার আমার মতে তোমরা হচ্ছে ইংলিশ লেখা এগুলো ইউজ না করাই ভালো। কিন্তু তুমি যদি ইংলিশটাকে একটু বিশ্লেষণ করে বাংলাতে ট্রান্সফর্ম করতে পারো তাহলে খুব ভালো। এই যে এক্সাম্পল বলছিলাম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাকে তুমি না লিখে ভাবে বলো যে সততাই উত্তম পন্থা, এরকম ভাবে তুমি নিয়ে আসতে পারো, এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ রাইদা বলো। জি ম্যাম, আমার যে প্রশ্নটা ছিল ম্যাম, সারাংশ এবং সারমর্মের মধ্যে পার্থক্য কি? দুইটাই তো ছোট আকারে লেখা হয়। আচ্ছা, সারাংশ হচ্ছে তোমার একটা আহ সারাংশের ক্ষেত্রে একটা অংশ, সার মানে ছোট, আর অংশ মানে একটা বড় গদ্যের মতো একটা অংশ দিয়ে দিবে, সেটাকে তুমি ছোট করে লিখবা, সেটা হচ্ছে সারাংশ। আর সারমর্ম হচ্ছে তোমাকে একটা কবিতা দেয়া থাকবে, সেই কবিতার লাইনগুলো বুঝে তোমার খুব ছোট্ট করে একটা সামারি লিখতে হবে, সেটা হচ্ছে সারমর্ম। বুঝছো? মানে কবিতার তুমি যে মর্ম বোঝা, কবিতার ভেতরের যে জিসটা আছে সেটা তুমি বুঝে সুন্দর করে লিখতে পারাটা হচ্ছে সারমর্ম। আর একটা বড় গদ্যাংশ থেকে তুমি যখন ছোট করে 2-3 লাইনে সেই গদ্যটাকে এক্সপ্রেস করছো, সেটা হচ্ছে তোমার সারাংশ। ঠিক আছে? বুঝছো? ওকে। আচ্ছা আসো আমরা হচ্ছে সারাংশ সারমর্মতে আসি। ধরো এটাই দেখলাম, সারাংশ ফার্স্টে কিছু হচ্ছে গিয়ে নিয়ম আছে, নিয়মটা আমি বলি, ওরকম আলাদা কোনো নিয়ম টিয়ম আসলে করা যাবে না, কিন্তু কিছু মাথায় রাখবা। ভাব সম্প্রসারণ যেরকম অনেক বড় ছিল, সারাংশ তুমি যত ছোট করে অল্প কথায় গুছায় লিখতে পারবা তত হচ্ছে তোমার ভালো। যদি ভাবো, অনেকে এটা ভাবে ছোটবেলায় যে আমি যদি বেশি লিখি আমাকে মনে হয় ম্যাডাম বেশি মার্ক দিবে। বেশি মার্ক দিবে না বাবা। তুমি যদি দেখা যায় যে সারাংশ লিখতে বলছে, তুমি 10 লাইন লিখে ফেলছো, মার্ক কেটে দিবে। কেন কেটে দিবে? কারণ আসলে বুঝতেছ তুমি আসলে মেইন বিষয়টাই বুঝো নাই। সারাংশ মানেই হচ্ছে 5-6 লাইনের মধ্যে তুমি জিনিসটাকে সুন্দর করে গুছায় তুলতে হবে। এর বেশি 10-12 লাইন, 15 লাইন এত বেশি কখনোই লেখা যাবে না, লিখলে মার্ক কাটা যাবে। তো এটা তোমার সবাই খেয়াল রাখবা। তো এইটাতে আমরা যদি এক্সাম্পল দিই, ধরো ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। এই অঞ্চলে সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে, এখানে নানান ধরনের কথা বলতেছে। মূলত আমি এটা পড়ে যেটা বুঝতে পারতেছি, বাঙালির খাদ্যাভ্যাসকে নিয়ে তারা এখানে কথা বলতেছে। তো সারাংশ লেখার ক্ষেত্রে যেহেতু আমাদের খুব অল্প শব্দের মধ্যে জিনিসটাকে গুছায় লিখতে হবে, তাই আমার কি করতে হবে, সিলেক্টিভ কিছু ওয়ার্ড আনতে হবে, এক্সাম্পল ইউজ করা যাবে না। সারাংশের মাঝে যে ডিরেক্ট কোনো লাইন তুলে দেওয়া যাবে না। তাহলে দেখো, ভাত বাঙালির প্রিয় খাদ্য, সরু ভাতের কদর ছিল, এই সব কিছু দিয়ে আসলে কি বোঝাচ্ছে, বাঙালির খাদ্যাভ্যাস। তাহলে ডিরেক্ট এটা বলো যে বাঙালি জাতির জীবনযাত্রার মধ্যে খাদ্যাভ্যাস অন্যতম। তারপর প্রাচীনকালে মানুষ আসলে কি করত, প্রাচীনকালে এদেশের মানুষ বিচিত্র ধরনের সাধারণ খাবার খেত। তারপরে একটু যেটা স্পেশাল সেরকম কিছু তুমি আনতে পারো, যে উৎসব বা বিয়েতে হরিণের মাংস পরিবেশন করা হতো। সমাজের সকল স্তরের ও অঞ্চলের খাদ্যাভ্যাস প্রায় একই ছিল। তো এই উপরে যে এত বড় বড় কথা বলছে, সেগুলো আমি কি পাচ্ছি, এই ছোট সারাংশটা পড়লে আমার পুরাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার পরেরটাতে আসো, ধরো মিনু, মিনুর গল্প তোমরা সবাই পড়ছো, যে মা মরা মেয়ে মিনু, বাবা জন্মের আগে মারা গেছে, মানে ওকে চাকরানির মতো হচ্ছে কে খাটাচ্ছে। ঠোঁট নাড়া, মুখের ভাব দেখে ও সব বুঝতে পারে, কিন্তু ওর মানে ও যে বুঝতে পারে বলতে পারে না, কিন্তু ওর যে বুঝতে পারাটা এটা আসলে কেউ বুঝে না। এবং ও আসলে ওর নিজের জগৎ তৈরি করে নিছে, সেটা ওর চিন্তার জগৎ, ওর দৃষ্টির ভেতর দিয়ে সে সৃষ্টিকে গ্রহণ করছে এরকম। তাহলে এই জিনিসগুলাকে আমি হচ্ছে ডিরেক্ট কোনো লাইন আমি উঠাইতে পারবো না। তাহলে আমি এইটা পড়ে কি বুঝতেছি, যে কোনো একজন প্রতিবন্ধী একজনকে নিয়ে এই গল্পটা লেখা হয়েছে। তাহলে এভাবে বলতে পারো যে সমাজে বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে। বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয়ে ছোট্ট মেয়ে মিনু দুঃখ কষ্টে জর্জরিত।
তবু এই যে লাস্টের লাইন দিয়ে যেটা বুঝাচ্ছে যে তার যে প্রথম পার্টটা কি ছিল, সে অনেক কষ্টের মধ্যে আছে, তাকে চাকরের মতো করে খাটাচ্ছে, সে কথা বলতে পারে না, মানুষ আশ্রয় দিছে, এরকম খুব কষ্টের জীবন। কিন্তু তারপরেও নিচে বলছে কি যে তার একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যেটা দিয়ে সে সব বুঝতে পারে, মিনুর জগৎ, চোখের জগৎ, মানে এত কষ্টের পরেও সে তার মতো করে জগৎটাকে সাজায় নিছে। তো সেই জিনিসটাকে লাস্ট লাইনে বলে দিল যে তবুও জীবনকে তুচ্ছ মনে না করে কর্মের মধ্য দিয়ে নিজের জগৎ সৃষ্টি করে নিয়েছে। তো মিনুকে নিয়ে কাহিনী শেষ। তাহলে এত বড় জিনিসটাকে আমি 4 লাইনে খুব সুন্দর করে গুছিয়ে বলে ফেললাম। এটাই হচ্ছে সারাংশ। এবার হচ্ছে সারমর্মতে যদি আমরা আসি, ধরো এটা, যে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। তো এখানে কি বলতেছে? লেখক বলতেছে যে আমার জন্ম সার্থক হয়ে গেছে যে আমি এই দেশে আসছি। আমি জানি না আমার দেশের কত ধনরত্ন আছে কিনা, আমার দেশ গরিব না বড়লোক কিচ্ছু জানি না, কিন্তু তবু খালি এটুকু জানি যে আমার এই দেশের কাছে আসলে আমার জীবনটা শান্ত হয়ে যাচ্ছে, আমার অন্তর প্রশান্ত হয়ে যাচ্ছে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনেরে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। তারপরে বলতেছে যে মানে দেশটা আমাদের কাছে এরকম, যেখানে যাই হোক না কেন, ভালো খারাপ যাই হোক, তবুও মনে হচ্ছে আমার দেশ। দেখবা যে যেই মানুষটাকে বা কোনো একটা জিনিস যদি আমাদের খুব প্রিয় হয়, তার কোনো দোষ আমাদের চোখে পড়ে না। দেখবা যে ধরো মা তোমাকে খুব ভালোবাসে, তো তুমি একটা দুষ্টামি করে আসলো, মা বলবে আচ্ছা থাক, ছোট মানুষ, বকা দিও না। তো কেন? তোমাকে ভালোবাসে বলে। এই দেশের ক্ষেত্রেও সেম, যে হচ্ছে দেশে যা হচ্ছে, যে এই বনে ফুল ফুটতেছে, এই সবকিছু আমার খুব ভালো লাগতেছে। তাহলে এটাকে আমি যদি 3-4 লাইনে এক কথায় হচ্ছে লিখতে চাই, তাহলে কি, ধনরত্নে পূর্ণ না থাকলেও মাতৃভূমি প্রত্যেকটি মানুষের কাছে খুব প্রিয়। স্বদেশ মানুষকে পূর্ণতা দেয়, আর এই জন্য মানুষ শেষ আশ্রয়টুকু দেশের মাটিতে চায়। এই যে লাস্ট লাইনটা, যে ওই আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে, মুদবো মানে চোখ বন্ধ করা, যে এই আলোতেই, যেই চোখে এই বাংলাদেশ মানে দেশের নিজের কথা বলতেছে, যে স্বদেশের মাটি আলো হাওয়ায় আমরা বড় হয়ে উঠছি, তো এখানে থেকে যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, এটাই হচ্ছে লেখকের চাওয়া। তো এটাকে তুমি এভাবে না লিখে এমনিও করেও বলতে পারো, বইয়ের মতো করে না বলে যদি নিজের মতো করে ধরো বললাম, মাতৃভূমি প্রতিটি মানুষের কাছেই আরাধ্য ভালোবাসা, স্বদেশ মানুষকে পূর্ণতা দেয়, এবং স্বদেশের আলো হাওয়াতে মানুষ বেড়ে উঠে, সেই আলো হাওয়া গায়ে মেখে, মানে এরকম করে একটু বলতে পারো। এরপরে বলবা যে স্বদেশের প্রতি বা নিজ মাটির প্রতি সেই ভালোবাসার টানেই শেষ আশ্রয়টুকু মানুষ দেশের মাটিতেই চায়। এভাবে করে তুমি হচ্ছে সুন্দর করে করতে পারো। এখন আমি বলতেছি বলে এলোমেলো হয়ে যাচ্ছে, লিখতে গেলে সুন্দর করে গুছায় লেখা যায়। তারপরে এই যে পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। তারপরে লাস্টে বলছে সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। তাহলে এখানে কি বললো যে আসলে পরার্থ মানে পরের জন্য কাজ করা, সেটা হচ্ছে কি আসলে খুব ইম্পর্টেন্ট, বা আসল সুখ আসলে মানুষের জন্য কাজ করে। তো এখানেই বলছে যে ত্যাগের মধ্যেই আছে প্রকৃত সুখ, অন্যকে বাদ দিয়ে কেউ একা চলতে পারে না। এখানে অন্যকে বাদ দিয়ে লাইনে তুমি বলতে পারো স্বার্থপর মানুষ একাকী সমাজে বাস করতে পারে না, সুখী হতে পারে না। এই লাইনটা না দিলেও কোনো অসুবিধা ছিল না। বা সব মানুষেরই দায়িত্ব অন্যের আনন্দ বেদনাকে নিজের বলে গ্রহণ করা। সমাজে বাস করা প্রকৃত মানুষের দায়িত্ব সকলের আনন্দ বেদনাকে নিজের বলে গ্রহণ করা, এবং সুখ দুঃখ পরস্পর কি বলে, শেয়ার করা, যেটা যে সুখ দুঃখ পরস্পরের মাঝে বিলিয়ে দিয়ে একত্রে বাস করার মাঝে আসলে মানুষ সুখী হতে পারে। এভাবে করেও তুমি লিখতে পারো, তুমি যেভাবেই লিখো কোনো অসুবিধা নেই, কিন্তু খুব প্রাঞ্জল ভাষায় 2-1-3 লাইনে তুমি সুন্দর করে তোমার এই জিনিসটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি এই যে সুন্দর করে কথাটা খুব বলতেছি, কারণ আমার শব্দ ভান্ডার তাহলে ভালো না, আমার তাহলে কি বলতে হতো, চমৎকার করে তোমরা নিয়ে আসতে পারো। তো তোমাদের আজকে আরেকটা কাজ হইতে পারে, তোমরা সুন্দর এই শব্দটার কয়েকটা সমার্থক শব্দ বের করবা। আচ্ছা, গেল। এবার যদি অনুশীলনের ক্ষেত্রে আসি, এখানে বলছে সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির, চুলের বাহার ছিল দেখবার মতো, মাথার উপরে চুড়ো করে বাঁধতো চুল, এখন মেয়েরা যেমন ফিতা বাঁধে। তো এই টোটালটা পড়ে আমি বুঝতেছি যে আসলে প্রাচীন বাঙালির সাথে যে সাজসজ্জার একটা সম্পর্ক আছে সেটার কথা বলা হচ্ছে। তাহলে এভাবে বলতে পারো যে আহ বাঙালির জীবনযাত্রার সাথে সাজসজ্জা এবং বৈচিত্র্য খুব ওতপ্রোতভাবে জড়িত। প্রাচীন কালেও মানুষের মেয়েরা খুব সুন্দর করে এভাবে করে করতে পারো যে শৌখিন মানুষরা খুব সুন্দর করে হচ্ছে কি তাদের সাজসজ্জার খেয়াল রাখতো। মেয়েরা এবং ছেলেরা উভয়ই তখন অলংকার ব্যবহার করত, এবং
অভিজাত্য মেয়েদের, মানে এভাবে করে সুন্দর করে তুমি 2 3 4 লাইনে তুমি বলে দিলা। তো সাজসজ্জা হচ্ছে বাঙালির জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ ছিল। মেয়েরা এই করতো, ছেলেরা এই করতো, এবং এই সোনা মানে এই গয়নাগাটি বা সাজসজ্জা তখন একটা আভিজাত্যের প্রতীক ছিল। শেষ। 4 লাইনে তুমি হচ্ছে সারাংশ বলে ফেললা। আচ্ছা, সারাংশ সারমর্ম নিয়ে তোমাদের কোনো প্রবলেম আছে থাকলে একটু হচ্ছে আমাকে চ্যাট বক্সে কোশ্চেনটা লিখে দাও। আচ্ছা রাইদা, তুমি কি কিছু বলতে চাচ্ছো? ইয়েস ম্যাম, ও আচ্ছা, ওটাতে হচ্ছে অনেকের লাইক টেক দিয়েছে, আমি ভাবছি পরে মনে হয় করছো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, কারো হচ্ছে সারাংশ সার মধ্যে কোনো প্রশ্ন নাই, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার অনুধাবনে যাই। হুম, অনুধাবনটা কি? কোনো বিষয় পাঠ করে আমরা তার মূল ভাব বুঝতে পারতেছি কিনা সেটা হচ্ছে অনুধাবন। তো তোমরা হচ্ছে কি যখন সৃজনশীল লিখবা, বড় হইলে তোমাদের হচ্ছে সৃজনশীল লিখতে হবে। তো সৃজনশীলে একটা পার্ট থাকে, খ নাম্বার প্রশ্নটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। তো সেটা কি, আসলে একটা লাইন দিয়ে দিবে, সেই লাইনটা পড়ে বা গল্পটা পড়ে আমি কতটুকু বুঝতে পারছি সেটাকে সুন্দর করে আমার 7 8 লাইনে লিখতে হয়, সেটাই হচ্ছে অনুধাবন। তো যার অনুধাবন দক্ষতা বেশি সে তত একটি বিষয় বুঝতে পারে। তো এই অনুধাবন জিনিসটা কিন্তু তোমার আসলে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ প্রত্যেকটার ক্ষেত্রে অনুধাবন ক্ষমতাটা থাকা খুব মানে জরুরি দরকার। তো কিভাবে হচ্ছে গো অনুধাবন তুমি বুঝবা? এই যে অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর দাও। দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে। এমনই সময় সচরাচর আকাশ নীল, কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায়। ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বন্যা, কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোয়। রাতের আকাশ সচরাচর সচরাচর কালো হয়, কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা ও গ্রহ। তো প্রথমটা কি, দিনের বেলা আকাশের রং কেমন থাকে? দিনের বেলায় আকাশের রং থাকে, এখানে বলেই দিছে যে হচ্ছে মাঝে মাঝে কি নীল থাকে, এরকমই করতে পারো। তারপরে হচ্ছে সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায়। এত ডিরেক্ট কিন্তু উত্তর তোমার নাই, তোমার বুঝে মানে পড়ে বুঝতে হবে যে কি বলবা। রাতের বেলা আকাশে চাঁদ ও তারা দেখা যায় কেন? কারণ হচ্ছে কি, এভাবে করবা যে রাতের বেলায় আকাশ হচ্ছে গিয়ে কালো অন্ধকারে ঢেকে যায়, যেহেতু আকাশ অন্ধকার হয়ে যায়, যার ফলে চাঁদ তারা এরা কি নিজের হচ্ছে মানে তারাদের কি নিজের আলো থাকে, আর চাঁদ হচ্ছে সূর্যের থেকে আলো ধার করে প্রতিফলিত করে। যার ফলে যেহেতু পুরো আকাশ কালো চাঁদোয়ায় ঢেকে যায়, তার জন্য আমরা কি করতে পারি, চাঁদ আর তারাকে রাতের বেলা দেখতে পারি, দিনের বেলা এই কারণে দেখা যায় না। দিন ও রাতে আকাশের রঙের যে পার্থক্য দেখা যায় তা লিখো। তাহলে কি হচ্ছে, দিনের বেলায় সোনালী সোনালী কালার হচ্ছে গিয়ে একটা কিরণ থাকবে চারপাশে, কারণ সূর্য কিরণ ছড়াচ্ছে। তো সেই সময় আকাশ কি থাকে, নীল কালার থাকে। মাঝে মাঝে হচ্ছে গিয়ে যখন মানে আমাদের সিজন ভালো থাকে, ঋতু ঋতুর উপর ডিপেন্ড করে, যদি হচ্ছে আকাশে মেঘের ঘন ঘটা দেখা যায় তখন কালো মেঘে হচ্ছে আকাশ ছেয়ে যায়। তারপর হচ্ছে পার্থক্যটা তাহলে কি, দিনের বেলায় হচ্ছে নীল থাকে বা সাদা কালো মেঘে মাঝে মাঝে ঢেকে যায়, কিন্তু রাতের বেলায় হচ্ছে আকাশে কি হয়, কালো কালার হচ্ছে হয়ে যায়। বা সন্ধ্যা থেকেই আমরা দেখতে পারি যে কিছু কিছু জায়গায় নীল, লাল, মানে রঙের রঙের বন্যা বলতে কি, তাহলে আকাশ আমরা আসলে কি দেখি, লাল কালার থাকে, একটু একটু বেগুনি ছটা থাকে। তো এই সবকিছু মিলে এগুলো একটু লিখতে হবে। এরপর তোমার দেখা আকাশের সঙ্গে অনুচ্ছেদের আকাশের মিল কোথায়? তাহলে এখানে এখন কি করতে হবে, অনুচ্ছেদের কিছু কিন্তু তুমি এখানে আনবা না, তুমি নিজের জিনিসগুলা বলবা যে তুমি আকাশটাকে কিভাবে দেখছো। তো এভাবে বলতে পারো যে আমার দেখা আকাশের সঙ্গে অনুচ্ছেদের আকাশের মিল রয়েছে বা সাদৃশ্য বিদ্যমান। বিদ্যমান এটাও একটা কিওয়ার্ড, মাথায় রাখবা। তো সাদৃশ্য বিদ্যমান, এরপর তোমার আকাশটাকে সেটা বর্ণনা করবা যে ঝকঝকে আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে থাকতে দেখা যায়। আকাশ তখন থাকে ঝকঝকে বা নীল আকাশ কথাটা আনতে পারো তুমি, যে হচ্ছে গিয়ে দিনের শুরুতে সূর্য তার কিরণ ছড়িয়ে দেয় চারপাশে, তখন নীল আকাশে সাদা তুলোর পেঁজা তুলোর মতো মেঘ ভেসে থাকতে দেখা যায়। আহ বেলা পড়ন্ত বিকেলে হচ্ছে আকাশে লাল, নীল, বিভিন্ন বর্ণের হচ্ছে বর্ণচ্ছটা দেখা যায়, বা এরকম হচ্ছে বললা। এরপরে বলবা যে রাতের আকাশ হয় কালো, অসংখ্য চাঁদ তারা তখন ঝিকিমিকি করে আকাশের গায়ে। এভাবে তোমার দেখা আকাশটা তুমি বললা, বলে তারপরে বলবা যে হচ্ছে অনুচ্ছেদের আকাশেও একই জিনিস আমরা দেখতে পাচ্ছি, তাই জন্য আমার দেখা আকাশের সাথে অনুচ্ছেদের আকাশের সাদৃশ্য বিদ্যমান। শেষ। তারপরে খালি চোখে দেখা আকাশ আর অনুচ্ছেদে বর্ণিত আকাশ কি একই? ব্যাখ্যা করো।
তো এটা হচ্ছে তোমার বুঝতে হবে যে খালি চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি। আবার তো এখানে কি এটা একটা গল্প থেকে আনছে, এই গল্পটা মনে হয় তোমরা পড়ছো, মোতাহের হোসেন চৌধুরী মনে হয় লেখকের নাম, উনি হচ্ছে এই গল্পটা করছেন। তো সেখানে যে তোমার হচ্ছে অনুচ্ছেদে বর্ণিত আকাশ এরা একই কিনা, তুমি যে আকাশটা দেখছো খালি চোখে, যে হ্যাঁ খালি চোখে যে আকাশ দেখছি সেই আকাশের সাথে এই আকাশের মিল আছে, ওভাবে করে তুমি একটু বর্ণনা করবা। এরপরে কলকাতার এক নোংরা বস্তিতে মাদার তেরেসা প্রথম স্কুল খুললেন। বেঞ্চ টেবিল কিছু নেই, মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র। ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চলল। তার সঙ্গে যোগ দিলেন আরো অনেকে, তাদের নিয়ে গড়লেন মানব সেবার সংঘ, মিশনারিজ অফ চ্যারিটি। তো তাহলে একদম ডিরেক্ট, মাদার তেরেসার গঠিত সংগঠনের নাম কি? মিশনারিজ অফ চ্যারিটি। মাদার তেরেসাকে কেন মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিল? তো কেন বাড়াই দিছে? কারণ হচ্ছে উনি মানবতার জন্য কাজ করতেছিলেন। তাহলে সেটা হচ্ছে গিয়ে বলবা যে মাদার তেরেসা একটু একটু পামপট্টি দিবা এখানে, যে মাদার তেরেসা ছিলেন মানবতার পথপ্রদর্শক বা সূর্য আরথী, এরকম ধরো কিছু একটা বললা। তারপরে বললা যে বা মানবিক গুণে উনি গুণান্বিত ছিলেন। অসুস্থ মানুষজনের হচ্ছে উনার মনে হচ্ছে খুব কান্না করাইতো, মানে খুব কষ্ট পাইতো উনি। তো এই যে মানবিকতার খাতিরে তিনি হচ্ছে গিয়ে অসুস্থদের জন্য স্কুল চিকিৎসা কেন্দ্র খুলছেন, অশিক্ষিত বাচ্চাদের জন্য কি বলে স্কুল খুলছেন। তো এই জিনিসগুলোকে ত্বরান্বিত করার জন্যই মানুষজন সাহায্যের হাত বাড়াই দিছে। মাদার তেরেসা কিভাবে মানব সেবায় এগিয়ে আসেন? তো সংক্ষেপে বলবা যে কলকাতার এই জিনিসগুলোই হচ্ছে একটু নিজের মতো লিখবা, যে কলকাতার বস্তিতে মাদার তেরেসা প্রথম স্কুল খুলছে, এটা ডিরেক্ট না লিখে এভাবে লিখবা যে তৎকালীন বাংলায় অবস্থা ছিল খুব করুণ। শিশুরা তখন আহ স্কুল স্কুল কলেজ ছিল না বললেই হয়। অসুস্থদের সেবার জন্য ছিল না মানসম্পন্ন চিকিৎসা কেন্দ্র। মাদার তেরেসা আহ প্রথম শিশুদের জন্য স্কুল খুলেছেন এবং অসুস্থদের সেবায় চিকিৎসা কেন্দ্র খুলেছেন, এবং এভাবে করে উনি আসলে মানব সেবায় এগিয়ে এসেছেন। এরপর মানব সেবার জন্য অর্থের দরকার নেই, দরকার সদিচ্ছা। এই যে একটা অনুধাবন, এটা কিন্তু কিছুটা তুমি ভাব সম্প্রসারণের মতো কাজ করবে, যে মানব সেবার জন্য অর্থের দরকার নেই, সদিচ্ছা দরকার। তাহলে দেখো অর্থ কিন্তু অনেকের আছে। এই যে পরে মানুষজন সাহায্যের হাত বাড়াই দিছিল, কিন্তু তারা কিন্তু তাদের টাকা থাকা সত্ত্বেও তারা কিন্তু কাজ করেনি। তাহলে সদিচ্ছা কার ছিল? মাদার তেরেসার সদিচ্ছা ছিল। তো এই যে মাদার তেরেসার কিছু করার ইচ্ছে ছিল, সেই অনুপ্রেরণা থেকেই উনি শিশুদের জন্য স্কুল খুলেছেন, অসুস্থতার জন্য চিকিৎসা কেন্দ্র খুলেছেন। মাদার তেরেসা এরপরে মানব সেবায় বিভিন্ন মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই জন্য মানব সেবা করার জন্য অর্থের থেকেও বড় প্রয়োজন হচ্ছে সদিচ্ছা, ভালো করারই এরকম একটু গ্যাজ দিয়ে দিবা। তারপরে মাদার তেরেসার এই কাজকে কি নামে অভিহিত করা যায়? অবশ্যই মানব সেবার সাথে তুমি অভিহিত করতে পারো। তারপর হচ্ছে এটাকে কেন মানব সেবার সাথে তুমি তাকে অভিহিত করতেছো, এই কাজকে তুমি কেন মানবিক কাজ বলতেছো, সেটা একটু বর্ণনা করবে, যে মানব সেবা বলতে আমরা কি বুঝি সেগুলা বললা। তারপরে বলবা যে মাদার তেরেসা এই কাজ করছে, এই জন্য মাদার তেরেসার কাজটাকে মানব সেবা হিসেবে অভিহিত করা যায়। তো এটা আমি আমার মতো করে তোমাদের উত্তর বলতেছি, তোমরা যখন লিখবা তোমরা তোমাদের মতো করে নতুন নতুন আরো কনসেপ্ট তোমরা নিয়ে আসতে পারবে। লেখার ক্ষেত্রে কোনো কিছুই ফিক্সড না, তুমি যেটা লিখবে সেটাই সঠিক বাংলার ক্ষেত্রে। বাট উল্টাপাল্টা লেখা যাবে না। এখন তুমি যদি বলো যে মাদার তেরেসা আহ মানব ক্ষতিকারক কাজ করতো, ক্ষতিকারক কাজ করলে তো ভুল, সে তো ক্ষতিকারক কিছু করেনি, সে ভালো কাজ করছে। তো এরকম উল্টাপাল্টা না লিখে বেসিক ঠিক রেখে তুমি তোমার মতো করে যে কোনো ভাবে তুমি জিনিসটাকে সাজাইতে পারো, গুছাইতে পারো, কোনো অসুবিধা নেই। রিটেন পার্টির এটা হচ্ছে মজা, যে তুমি যদি লিখতে পারো তাহলে যে কোনো কিছু যে কোনো ভাবে সুন্দর করে তুমি প্রেজেন্ট করতে পারবে। এই প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, এটাকেই বলে ফ্রি হ্যান্ড রাইটিং। এটা শুধুমাত্র বাংলার জন্য না, ইংলিশের ক্ষেত্রেও খুবই খুবই জরুরি দরকার। আমি তোমাদের ব্যাচকেই হয়তো এটা বলছি, যে আমি যখন হচ্ছে কি ক্যাডেট কলেজে এক্সাম দিই, তখন আমার ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং আমি বলবো। ইংলিশে আমি প্যারাগ্রাফ জীবনে পড়ি নাই, কি জানি একটা আইসিটি রিলেটেড একটা টপিক দিছে, জীবনে এই জিনিস আমি পড়িনি। তো আমি হচ্ছে আইসিটি রিলেটেড অন্যান্য কিছু নিয়ে আমার আইডিয়া ছিল, ধরো আমি কম্পিউটার নিয়ে পড়ছি, আমি মোবাইল নিয়ে পড়ছি, আমি অন্যান্য আলাদা আলাদা জিনিসপাতি নিয়ে পড়ছি, কিন্তু ওই সবটাকে ইন্টিগ্রেট করে কোনো প্যারাগ্রাফ আমার পড়া হয়নি। কিন্তু কোশ্চেন আসছে ইন্টিগ্রেট করে, বলছে যে ডিসক্রাইব দ্য বেনিফিটস অফ, বা এই টাইপের কি যেন একটা ছিল, বেনিফিট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি, এই ধরনের একটা টপিক ছিল। তো আমি এখানে তাহলে যেহেতু আমি কম্পিউটার নিয়ে আলাদা করে আমি জানি, মোবাইল নিয়ে আমি আলাদা করে জানি, ইন্টারনেট নিয়ে আমি আলাদা করে জানি, তাহলে এই সবকিছু মিলায় তারপরে আমি ইনফরমেশন টেকনোলজি দিয়ে লিখতে পারছি। কিন্তু তুমি যদি পুরাপুরি শুধু মুখস্থ ভিত্তিক পড়াশোনা করো, যে হ্যাঁ মোবাইল এটা, ওই যে এটা একটা আমরা পড়ছিলাম গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এমন করে পড়লে আসলে হবে না। কারণ কোশ্চেনে কি দিবে তুমি জানো না। ফ্রি হ্যান্ড রাইটিং এই জন্য খুবই ইম্পর্টেন্ট, যে তোমার
ডিরেক্ট কিছু দিবে না, কিন্তু তুমি যদি লেখার অভ্যাস থাকে, তুমি যে কোনো কিছুকে মিলাই মিশাই তুমি লিখতে পারবা। তো আমার সময় যারা এক্সাম দিছিল ওরা অনেক কান্নাকাটি করছে বের হয়ে এসে, যেটা কি প্যারাগ্রাফ আসছে পারি নাই এই সেই অনেক কান্নাকাটি করছে। আমি তো হাসতেছি, আমি খুবই খুশি। লিখতে পেরে আমার খুব মজা লাগছে যে হ্যাঁ আর কেউ পারে না, এটা আমি পারছি। কারণ ওই যে আমার লেখার অভ্যাস ছিল। তো এই জন্য বারবার আমি বলতেছি যে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিসটা খুব জরুরি। সেটা তোমরা বাংলা ইংলিশ দুইটার ক্ষেত্রেই করবা। যে লাস্ট কয়দিন আছে তোমাদের যত গাইড বই আছে, 9-10 এর বাংলা ব্যাকরণ বই, ক্লাস 8 এর বাংলা ব্যাকরণ বই, এগুলা তোমরা দরকার পড়লে নাও, উল্টায় পাল্টায় দেখো। নির্মিতি পার্টটা তোমরা একটু পড়ো, তাহলে তোমাদের নলেজ এনরিচ হবে, শব্দ ভান্ডার এনরিচ হবে। সো তোমরা তখন সুন্দর করে লিখতে পারবা। তো কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সবাইকে বুঝতে পারছো সবকিছু আজকে যা যা পড়াইছি, নাকি বোরিং লাগছে, মনে হয়েছে যে কি পড়লাম এগুলা, বুঝছি না? আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে তোমরা হচ্ছে গিয়ে ভালোভাবে পড়াশোনা করবা। আশা করি তোমাদের সবার এক্সাম অনেক ভালো হবে। আর হচ্ছে তোমাদের যদি আর কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু, তোমাদের তো হচ্ছে গ্রুপ আছে, গ্রুপে তোমরা যে কোনো কোশ্চেন করতে পারো। বা তোমরা যদি চাও যে লেখালেখি করার পরে, যে আমি তোমাদেরকে বললাম বারবার যে লিখতে হবে, লিখে এরপর যদি তোমরা চাও যে লেখাটা ভালো হচ্ছে কিনা এটা আমি কিভাবে বুঝবো, তোমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে তোমরা ছবি তুলে পাঠাতে পারো যে মিস আমি এটা লিখেছি, এটা কি ভালো হলো কিনা, একটু হচ্ছে চেক করে দেন, চেক করে দিব তোমাকে। হচ্ছে যেখানে ভুল থাকবে ওই ভুলগুলো আমি তোমাকে বলে দিতে পারবো যে হ্যাঁ এই জায়গাটা আরেকটু বেটার করা যায়। তো লাস্ট যে কয়দিনই আছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আর অনেক বেশি পড়াশোনা করতে হবে মনোযোগ দিয়ে, ঠিক আছে? এই তো। ওকে, ভালো থেকো সবাই তোমরা। আজকে এই নির্মিতি পার্টটাই আসলে পড়ানো ছিল, পড়াই ফেলছি, শেষ। ওকে। আর এটা আর তো কিছু বলার নেই, তাহলে ক্লাস হচ্ছে আমি শেষ করে দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করো ভালো করে। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, রাইদা খানের ভয় হচ্ছে ক্যাডেট কলেজের পরীক্ষার পর তো কঠিন হয়। হ্যাঁ, কঠিন হলে তো অসুবিধা নাই। তোমার প্রিপারেশন একটা হচ্ছে গিয়ে টার্ম আছে বিএমএ তে, মানে আর্মি টার্ম হচ্ছে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। তো তোমার প্রিপারেশন যদি ভালো হয় তোমার যুদ্ধটা খুব সহজ হবে। তাই জন্য তোমাদের বারবার বলতেছি, তো তোমরা একটা দীর্ঘ সময় ধরে চেষ্টা করছো, পড়াশোনা করছো, সেইটার প্রিপারেশন যদি খুব ভালো হয় তোমাদের জন্য পরীক্ষাটা ইজি হবে। তো আমি আশা করব তোমরা যারা যারা আছো ক্লাসে সবাই ইনশাল্লাহ ক্যাডেট কলেজে চান্স পাবা। অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তোমরা ভালো করে পড়াশোনা করলেই হয়ে যাবে, পরীক্ষা নিয়ে প্যানিক করার দরকার নেই। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থেকো।